প্রিয় দর্শক, শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব খ্যাতিমান চিত্রনায়ক ফারুকের সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকেই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আজও আশা করব যে আমাদের পুরো আয়োজন, পুরো আড্ডায় আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমাদের বৈশাখী পরিবার এবং বৈশাখী টেলিভিশনের যারা দর্শক আছেন তাদের সবার পক্ষ থেকে আজকে আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এই অনুষ্ঠানের জন্য সময় দিয়েছেন। তো আমাদের দর্শকরা যারা আছেন, আপনার অনেক ভক্ত, তারা কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে আজ আপনার সামনে সেই প্রশ্নগুলো নিয়েও কথা বলবো, আড্ডার ছলে ছলে সেই উত্তরগুলো জানতে চাইবো। ঠিক আছে। আড্ডার প্রথম প্রশ্ন যিনি করেছেন, প্রশ্নটা আমারও প্রশ্ন, তানভীর শ্রীমঙ্গল থেকে করেছেন যে আকবর হোসেন পাঠানকে মানুষ সেভাবে মনে রাখেনি, সবাই ফারুককে মনে রেখেছে। তো আপনার এই ফারুক হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। যদিও এখানে ফারুক হয়ে ওঠার গল্পটা শুনতে চেয়েছে, আমি একটু শুরু থেকেই শুনতে চাই আপনার কাছে। আমার তো জন্ম হয়েছে শিবালয়ে, তো এর 7 দিনের দিন আমি ঢাকা আসি। আমি আসি মানে আমাকে নিয়ে আসা হয়, তো নিয়ম অনুযায়ী 40 দিনের মধ্যে কাউকে এত ছোট বাচ্চাকে নিয়ে মুভ করা ঠিক না। কিন্তু কি কারণে এটা হয়েছিল এটা ঠিক আমার জানা নেই, কিন্তু কিছু একটা হয়েছিল। তারপর থেকে এই বেড়ে ওঠা। আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে আমরা 2 ভাই। আমি, আমার বড় ভাই, উনি নেই, উনি ইন্তেকাল করেছেন। আর 6 বোন, 1 বোন মারা গেছেন, আর 5 বোন। এখন 5 বোন আর আমি আছি। বাবা নেই, বাবা মারা গেছেন, মা মারা গেছেন। আমি যখন ছোট, বোধহয় ক্লাস 4 হবে, তখনই আমার বয়স 8। তো ঠিক তখনই মা মারা গেলেন। মা মারা যাওয়ার পর একটু লেখাপড়া ডিরেল হয়ে গেল। তারপরে তো যেমন দেশের বাড়িতে কালীগঞ্জ স্কুলে কিছুদিন পড়লাম, বেরিয়ে গেলাম। তারপরে ঢাকায় এসে পগজ স্কুলে ভর্তি হলাম। এখান থেকে ক্লাস 8 থেকে, ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই প্রাইভেট। 8-এ পড়ার সময় আপনি প্রাইভেট ম্যাট্রিক পরীক্ষা দেন? তাহলে ওই পড়াশোনা, ওই বইপত্র না, ওগুলো তো গ্যাপ। ওই বইপত্র মানে পড়াশোনা তো হয়নি, কিন্তু ম্যাট্রিক পাস করেছে। না, এটা তো মানে মানুষ ছোট ক্লাসের পরীক্ষা দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে। না, তখন একটা দেশের একটা পট পরিবর্তনের একটা ঘটনা ছিল। সেটা হলো আমাদের আওয়ামী লীগের যে এই ছিল ছাত্রদের সংগঠন, যেটা ছাত্রলীগ। তো এই ছাত্রলীগের তখন আমরা বুঝতাম, কিন্তু ছাত্রলীগ আর হলো NSF, মানে গভর্নমেন্ট পার্টি। তো এদের সাথে ফাইট তো দিতেই হবে। তো ওই তখন যা হয়, আর তখন তো আমাদের নেতা বলতে ভাসানী সাহেব, তারপরে যিনি এলেন তিনি তো শেখ সাহেব, বঙ্গবন্ধু। তো ওনার নেতৃত্বটা আমার মনে হয় যে তখন গ্রহণযোগ্যতা খুব বেশি পায়, যে কারণে আমি একটা বাচ্চা বয়সে তাকে পছন্দ করতাম। তো উনি আমাকে বললেন হঠাৎ করে, আমাকে না, আমার চেয়ে বয়সের 20 বছর বড় এমন লোক আছে পুরনো শহরে। এই গ্রুপটা ছিল তখন ছাত্রলীগের। তো বহিরাগত শব্দটা ব্যবহার করা হতো। তো বঙ্গবন্ধু বললেন যে কর, তোরা ম্যাট্রিক পরীক্ষা দে। তো এটা 65-এ এই ঘটনাটা ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দেবো। আমি বললাম যে আমার তো ম্যাট্রিক দেরি আছে, 2 বছর পরে। খুব পছন্দ করতো, আমাকে আদর করতো। আর বঙ্গবন্ধু এমনি বাচ্চাদের আদর করতেন। তো বলে যে, তখন পিঠে হাত দিয়ে বলতেছে, শোন, তুই তো আমার ছেলে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে একটা জেনারেশন যদি স্যাক্রিফাইস করে তাহলে একটা দেশ স্বাধীন হইতে পারে। তো পরীক্ষাটা এই জন্যে দিবি যে এটা ধরে নিবি যে তুই তোর জীবনকে উৎসর্গ করলি। মানে উনি বলতেন এত সুন্দর করে। তখন যে পরীক্ষা দিলাম, আমি তো লেখাপড়া জানি না, কি পরীক্ষা দেবো? যেভাবে পরীক্ষা দিতে হয়, যেভাবে পাশ করতে হয়, তুমি ওইভাবেই পাশ করে আসো তোমরা। তখন এই তোমরার দল প্রায় 2-2.5 হাজার হবে। এই তোমরার দল তখন আমরা পরীক্ষা দিই। এই আর কি, যেভাবে পাশ করার প্রয়োজন ওইভাবেই পাশ করি। ওইভাবেই আস্তে আস্তে জীবনটা তৈরি হলো। এবং আমার চলচ্চিত্রে আসার কথাও যদি জিজ্ঞেস করেন, তা আমি বলতে পারি যে বিগিনিংয়ে তো ওই পুরনো শহরের একটা জিনিস হতো, নাটকের চর্চাটা কিন্তু
এবং সাংস্কৃতিক ব্যাপারটা আসল জায়গাটা হলো পুরনো শহর। পাড়ার মধ্যে নানান রকম কম্পিটিশন হতো। তখন যাই হোক, এই অবস্থায় দেখা যেত যে ওইটাকে ভেঙে দেওয়া নাটক, এটা সাকসেসফুল করতে দেবো না, তো ওইটার কন্ট্রাক্ট দেওয়া হতো বাচ্চাদের। তো এর মধ্যে বাচ্চাদের মধ্যেই নেতৃত্ব, এইরকম একটা মানুষ, সবাই দুলুভাই ডাকতো। তো ওই নিয়ে নাটক টাটক ভাঙা। এর থেকে ইশাক আকবর সাহেব, যিনি আমার গুরু, তিনি তার একটা নাটকে আমি এরকম ঘটনা ঘটিয়ে ফেলি। তখন সে বলে যে না, ওর সাথে কোনো গন্ডগোল করো না, বাচ্চা পোলাপান বোঝে না, ওরে দিয়ে নাটক করাও, তাইলে নাটক ভাঙলে যে কি দুঃখ এটা সে বুঝতে পারবে। এই আমাকে ধরে, আমি জানতাম না যে আমাকে দিয়ে নাটক করাবে। আমাকে প্রথম বললো, আরে আপনি সব করবেন, দেখাশোনা, কে মাতবরি আর কি, মানে মাতাব্বর সাজাবে। তো ওই মাতাব্বরি করতে গিয়ে এক সময় অভিনয় করতে হলো। কিন্তু এই যে একটা আপনি মানে তখন রাজনীতির সাথেও জড়িয়ে গেলেন, সাথে একটু মঞ্চও রইল, তারপরে তাহলে এই ছবির ব্যাপারটা কিভাবে হলো? ছবির ব্যাপারটা এটা রাজনীতির কারণে। এটা এখন আমি ফিল করি জিনিসটা, যে আমাকে দুইটা পথ বেছে নেয়ার ছিল। একটা হলো যে আসলে মা মারা যাওয়ার পরে একটু ডিরেল হয়ে যায়, এটা ফ্যামিলির কারণেই। মা মারা যাওয়ার পরে এমন একটা অবস্থা হলো, আমাকে কেউ জিজ্ঞেস করতো না, কেউ ফিল করতো না। তো ওই জিনিসটাই আমাকে খুব তাড়া দিয়েছে, যে কারণে আমার মনে হয় আমার মৃত্যুর সময়ও আমি মায়ের কথাই ভাববো, আমি অন্য কিছু বুঝি না। মা কিন্তু আমাকে শিল্পীও বানিয়ে দিল। জানি না আমি হতে পেরেছি কিনা, কিন্তু এই জগতের ব্যবসা তো করেছে, মানে আর্ট কালচারের বিজনেসম্যান আমি বলি, কারণ আর্টিস্ট হওয়া অনেক কঠিন। তো যাই হোক, এখান থেকে মানুষ একটা সময় খড়কুটোও ধরতে চায়। তা আমার মনে হয় যে আমার জীবনটা ওইভাবে এসছে। তো পলিটিক্যাল লোক যারা, তাদের দেখলাম আশেপাশে গেলে বেশ উপকার হয়। উপকারটা এক হইলো একটু মাতবুরি আর মিথ্যা কথা বলতে পারলে। মিথ্যা কথাটা হইলো যে এই কালকে তো এরকম একটা মিছিল হবে, তোমার লোক আনতে হবে, কতজন আনতে হবে, তুমি যদি পারো বাচ্চাদের সব। তো টোকাই, আমি নিজেকে তখন বলতাম যে আমি টোকাই লীগের সভাপতি। এটা ঠাট্টা করে করে এটা বলতাম, বলতে বলতে কিন্তু এরকমই কিছু ঘটনা ছিল। যেমন 10-15 জন বন্ধু বান্ধব যেতাম মিছিলের মধ্যে, আরো বহু নেতা আছে, অনেক কর্মী আছেন, তারা যেত। তখন থেকেই কিন্তু ছাত্রলীগের সদস্য আমি। তো হয়তো কি ওই যখন শেষ হয়ে যেত, নেতারা কোথায় যাবে কি করবে জানা আছে, সব ঘুরে টাইরা ওই আওয়ামী লীগ অফিস আনলে দেখা গেল 32 বঙ্গবন্ধুর বাড়ির এখানে। তো ওখানে যাওয়ার পরই তো আমরা জানতাম কাকে কি বলতে হবে। তো দেখতাম যে যদি না পোষাইতো, তাহলে একটা সোজাসুজি বঙ্গবন্ধুর আশেপাশে ঘুরঘুর করতাম। উনি কিন্তু জিজ্ঞেস করতেন, কিরে, বললাম যে এত লোক নিয়ে আসলাম, টাকা পয়সা কিছু খরচের দিল না, এরা যাবে কি করে, হাইটে এত দূর যাবে, খায় নাই কিছু। আসলে কিন্তু মিথ্যা কথা। তো এই যে টাকাটা নেওয়া এবং লোকজনের সাথে বা একটু মায়া, একটু স্নেহ করা, তো এইভাবেই জীবনটা শুরু হয়। তো হতে গিয়ে খুব অল্প বয়সেই আমি সবে প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরা শিখলাম, খুবই অল্প বয়স। ঠিক তখনই আমার বিরুদ্ধে নানান ধরনের কেস হয়ে গেল। কেস হয়ে গেল মানে আমার এটা স্পষ্ট সব মনে আছে, প্রায় 37টা কেস। তখন এই ছাত্রলীগের আরো যারা ছিলেন, আমি বললে সবাই চেনে। তো আমরা ছাত্রলীগের বলতে নেতাদের, স্টুডেন্ট লিডার, যে সবাইকে পাত্তাও দিতাম না। এটা পাত্তা না দেওয়ার কারণ একটাই, সেটা হলো যে পয়সা দিত, তারে পাত্তা দিতাম। তো আমার এই ওয়ার্ল্ডে তো অনেকে আছে পয়সা দেয় না, পয়সা নেয়, অনেকে নেয়। কিন্তু দেখছি আমি, আমার যেটা দেখা, যেমন রাজ্জাক ভাই ছিলেন, তো ওনারে দেখতাম যে উনি যা থাকতো উনি দিয়ে দিতেন। খুব ডিস্টার্ব করতাম। যেমন ইকবাল হলে যে ঢুইকা ওই ইসের মধ্যে বসতাম ক্যান্টিনে, 10-12 জন, এইটা দে ওইটা দে, খাইয়ে এটাই বলতাম সব রাজ্জাক ভাইয়ের নাম লেখায় দিয়ে চলে আসতাম। তো আমাদের এই একটু সিনিয়র
হবে যারা ছিলেন, অনেকেই ছিল, বহুবার নামটামও বলি আমি, কেন আমার কাছে ভাল লাগে নাম বলতে, কেন আমি বলে দিই যে এই লোক ছিল। তারপরে যেমন আমার নেতা যদি বলেন তাহলে ছাত্র নেতা ছিলেন রাজ্জাক ভাই, আর এখন আছেন তোফায়েল সাহেব, যদিও উনি ভুলে গেছেন, আমার ধারণা আর কি উনি ভুলে গেছেন। ভালো, এটাও ভালো। তো আর বাকি যারা আছেন তারা চেনেও হয়তো অনেক সময় চেনেন না। তো আমার তো এগুলো দরকার নাই রে ভাই, আমি চিনি একজনরে, এটা বঙ্গবন্ধুরে চিনি, আমার এটি এনাফ। ওনার আমি এমনিও একটু টাইপের লোক, এটা ঠিক না, আমি যে টাইপের লোক এটা কিন্তু ঠিক না। কারণ এইসব জায়গাতে বা পলিটিক্সে একটুখানি স্যার হুজুর করতে হয়, নাইলে জায়গা দেয় না। তো আমাদের ধারণা ছিল যে বঙ্গবন্ধু তো হুজুর করতো না, আমি করব কেন? কারণ তার আদর্শের লোক আমি। তো এই কারণে এই কেস টেস হাবি জাবি যখন পড়ে যায় তখন তখন ছাত্রলীগের অনেকেই পুলিশের ওয়ান্টেড হয়ে যান, তারপরে বডি ওয়ারেন্ট হয়ে যায়। এগুলি তো আজকাল মানুষ মনে রাখে না। যেমন মনে রাখে না, আমার জানা মতে তখন মন্টু ভাইয়ের 14 বছরের জেল হয়ে যায়, কে রাখে মনে? আমি হয়তো বলে ফেলি। কিন্তু এই তো আপনার রাজনৈতিক জীবনটা। হ্যাঁ, আমি এই চলচ্চিত্রে কিভাবে আসলাম আর কি, এই রাজনৈতিক জীবন না বললে তো হবে না। অন্য সময় খসরু মিয়া ওয়ান্টেড, আমার ভাই, তারপরে নাদেরের বডি ওয়ারেন্ট, আমার তো আছেই আল্লাহ দিলে। একটা বাচ্চা ছেলে, তার এগেনস্টে এতগুলো কেস। এই বন্ধু বান্ধব তখন, বিশেষ করে নাদেরের কথা আমি ভুলতে পারি না, ও আমাকে বললো যে দেখ এই মাউরার বাচ্চারা এইভাবে বলছে, এরা হইলো রুটি খায়, তবে একটা কথা বলি, তুই অভিনয় করলে তুই বেঁচে যা, আমি তো শেষ, আমি মারা যাব, আমাকে মেরে ফেলবে। আমি এইটা কেমনে হয়, ধরে যে না তুমি অভিনয় করো।